ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি আলোচনা করব ক্লাস 12-এর পলিটিক্যাল সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি হলো আন্তর্জাতিক সম্পর্ক, ইংরাজিতে ইন্টারন্যাশনাল রিলেশনস, সংক্ষেপে আইআর। এই বিষয়টা তোমাদের সিলেবাসে আছে প্রথম চ্যাপ্টারে, যারা ওল্ড সিলেবাসে। সেই বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এটা বিশ্ব রাজনীতিতে, আন্তর্জাতিক রাজনীতিতে আয়ার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আয়ার বিষয়টা সাম্প্রতিক কালের একটা বিষয়। এটা সমাজবিজ্ঞানের একটা শাখা। তোমরা যেমন রাষ্ট্রবিজ্ঞান পড়ছো, রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। তেমনি আয়ারটাকেও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে আগে পড়ানো হতো, এখন এটা একটা আলাদা বিষয় হিসাবে গণ্য হয়েছে। তোমরা জানো যে প্রথম মহাযুদ্ধ বা প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিকভাবে এটা একটা আলাদা শাস্ত্র হিসাবে ধরা হয়। এটা এই শাস্ত্র ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ে প্রথম একটি আলাদা শাস্ত্র এটা চিহ্নিত হয়েছে, এবং এটি অত্যন্ত গতিশীল একটা বিষয়, ডাইনামিক বিষয়। পৃথিবীর বিভিন্ন দেশের রাজনীতি, বিভিন্ন দেশের সম্পর্ক এবং দ্বন্দ্ব সহযোগিতার সম্পর্ক, দ্বন্দ্বের সম্পর্ক, রাষ্ট্রীয় সংগঠনের ভূমিকা, অরাষ্ট্রীয় সংগঠনের ভূমিকা, আন্তর্জাতিক সংগঠন এবং তার ভূমিকা অত্যন্ত পরিবর্তনশীল। সেই কারণে তোমার আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টিও কিন্তু খুবই পরিবর্তনশীল। এটা আলাদা একটি শাস্ত্র বা এটা আলাদা একটা সাবজেক্ট। প্রথম মহাযুদ্ধের পর আন্তর্জাতিক সম্পর্ক আলাদা একটি বিষয় হিসাবে গণ্য হলেও এই বিষয়টি বিশেষভাবে প্রসারিত হয়েছে, বিশেষভাবে প্রচার হয়েছে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতির ক্ষেত্রে এবং বিশ্ব রাজনীতির ক্ষেত্রে মার্কিন উদ্যোগে। তাই আমরা বলবো যে আয়ার একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রথমেই আয়ার কাকে বলে বা ইন্টারন্যাশনাল রিলেশনস কাকে বলে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে আন্তর্জাতিক রাজনীতি, এটাও কিন্তু আইআর-এর সঙ্গে যুক্ত। দেখো, যেহেতু আইআর একটা সমাজবিজ্ঞানের শাখা, সেহেতু সমাজবিজ্ঞানের অন্যান্য শাখা, রাষ্ট্রবিজ্ঞান, অর্থবিদ্যা, ইতিহাস, দর্শন, বিভিন্ন যে বিষয় আছে, সোশিওলজি, সমাজবিদ্যা আছে, এগুলির সঙ্গে আইআর বা আন্তর্জাতিক সম্পর্ক খুবই ঘনিষ্ঠভাবে যুক্ত। তা আমরা আন্তর্জাতিক যে বিষয় বা সাবজেক্ট, বিষয়টা কি, এটা আমরা প্রথমে আলোচনা করব। আন্তর্জাতিক সম্পর্ক এমন একটা বিষয় বা সেই শাস্ত্র বা সেই বিষয় যেখানে বিভিন্ন রাষ্ট্রের, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে। এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়। যেখানে যে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে চুক্তি সম্পাদিত হয়। যে বিষয়ে তোমার গুরুত্ব দেওয়া হয় রাষ্ট্রগুলির ভূমিকাকে, যে বিষয়ে গুরুত্ব দেওয়া হয় বিভিন্ন অ্যাক্টরস, নন স্টেটস অ্যাক্টর বলা হয়, সেগুলিকে গুরুত্ব দেওয়া হয়। যেখানে আন্তর্জাতিক সংগঠনকে গুরুত্ব দেওয়া হয়। আঞ্চলিক সংগঠন গড়ে উঠেছে বিভিন্ন সময়ে, বিভিন্ন দেশকে কেন্দ্র করে, বিভিন্ন অঞ্চলকে কেন্দ্র করে আঞ্চলিক সংগঠন, এগুলির আলোচনা, আন্তর্জাতিক আইনের আলোচনা, ডিপ্লোম্যাটিক আলোচনা, কূটনৈতিক সম্পর্ক, প্রচার,
আন্তর্জাতিক জনমত এর আলোচনা, সন্ত্রাসবাদের আলোচনা, বিশ্বায়নের আলোচনা, তোমার নয়া উদারীকরণের আলোচনা এবং বিভিন্ন আঞ্চলিক সংগঠন যেমন আসিয়ানের আলোচনা, সার্কের আলোচনা, তারপর তোমার আন্তর্জাতিক সংগঠন ইউনোর আলোচনা হয়। এই আলোচনাগুলি যে শাস্ত্রে হয় তাকেই বলে তোমার আন্তর্জাতিক সম্পর্ক। তাহলে আন্তর্জাতিক সম্পর্কের বিষয় কিন্তু আমি বলেছি যে গতিশীল বা ডাইনামিক। তার কারণ হচ্ছে বিশ্ব রাজনীতি এতে ব্যাপক পরিবর্তন আসছে। তোমরা লক্ষ্য করবে যে প্রথম মহাযুদ্ধের পর বিশ্ব রাজনীতিতে বহুকেন্দ্রিক রাজনীতি দেখা দিয়েছিল। অর্থাৎ বহুকেন্দ্রিক রাজনীতি কাকে বলে? বিশ্বে প্রথম মহাযুদ্ধের পর থেকে দ্বিতীয় মহাযুদ্ধের আগে পর্যন্ত কয়েকটা দেশ শক্তিশালী দেশে পরিণত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স, ওইদিকে ফ্যাসিবাদী ইটালি, নাৎসিবাদী জার্মানি, সামরিক শক্তির উপরে ভিত্তি করে গড়ে ওঠা জাপান। এই দেশগুলি হচ্ছে শক্তিশালী দেশ এবং এই দেশগুলি তোমার মোটামুটিভাবে সমপর্যায়ের দেশ ছিল। প্রথমে জার্মানি শক্তিশালী হয়নি ঠিকই, পরে হিটলার ক্ষমতায় আসলে জার্মানি একটি শক্তিশালী দেশে পরিণত হয়। পাশাপাশি ইটালিতে মুসোলিনি ফ্যাসিবাদী নেতা, তিনি ক্ষমতায় আসলে ইটালি শক্তিশালী হয়। জাপান মিস্টার তোজো প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে জাপান শক্তিশালী দেশ হয়। এই সময়ে বিশ্বের বিভিন্ন দেশ, বেশ কয়েকটা দেশ আমি নাম উল্লেখ করলাম, এরা শক্তিশালী। কেউ কাউকে তোয়াক্কা করে না, কেউ কারোর সঙ্গে মাথা নত করে চলে না, সবাই নিজের নিয়ন্ত্রণে চলে। সেই জন্য বিশ্বটা বিভিন্ন কেন্দ্র থেকে পরিচালিত হতো। তাহলে আন্তর্জাতিক সম্পর্কে এই বিষয়টা অর্থাৎ বহুকেন্দ্রিক রাজনীতি একটা গুরুত্ব পেল। আর প্রথম মহাযুদ্ধের আগে তোমার বিশ্ব রাজনীতি এককেন্দ্রিক ছিল। তো এককেন্দ্রিক ছিল, সেখানে একটাই মানে কেন্দ্র, বিশ্ব রাজনীতির মূল কেন্দ্র ছিল। সেখান থেকেই বিশ্ব রাজনীতি পরিচালিত হতো, প্রভাবিত হতো, নিয়ন্ত্রিত হলো, সেটা হলো ইংল্যান্ড। তোমরা জানো যে ইংল্যান্ড একটা বিশ্বে একটা বিশাল উপনিবেশিক শক্তি। বলা হয় যে ব্রিটেনের সূর্য অস্ত যায় না, তোমরা এ কথা শুনেছ। তাহলে ওই সময়ে রাজনীতি ছিল। তা আয়ার প্রতিষ্ঠিত হলো একটা আলাদা শাস্ত্র হিসাবে প্রথম মহাযুদ্ধের পরবর্তীকালে, এবং সাল হিসাবে তোমরা মনে রাখবে 1919 সালে আয়ার একটা আলাদা সাবজেক্টে পরিণত হলো, পরিণত হলো। আর মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় মহাযুদ্ধের পরে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটিগুলিতে আয়ারকে আলাদা হিসাবে পড়াতে লাগা হলো, পঠন পাঠন শুরু হলো। তাহলে আয়ারের যে প্রভাব প্রতিপত্তি সেটা বাড়ল দ্বিতীয় মহাযুদ্ধের পরে। আর ইংল্যান্ডের ওই মানে তরফ থেকে আয়ার একটা আলাদা শাস্ত্র, এটা প্রতিষ্ঠিত করেছেন কে জানো? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি উড্রো উইলসন আয়ারকে আলাদা একটি শাস্ত্র হিসাবে পরিণত করেছে। তাহলে আয়ারের জন্মদাতা বা আয়ারের জনক কে, বা আয়ার সাবজেক্টটিকে কে প্রতিষ্ঠিত করেছে? তোমরা বলবে যে মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন। দেখো, বিশ্ব রাজনীতিতে প্রথম মহাযুদ্ধের আগে ব্রিটেন একচেটিয়া আধিপত্য বিস্তার করেছিল, তার অবসান ঘটেছে। আমরা প্রথম মহাযুদ্ধের পরে দেখছি যে কয়েকটা দেশ প্রভাবশালী শক্তিশালী দেশে পরিণত হয়েছে, এবং দ্বিতীয় মহাযুদ্ধের পরে আমরা দেখছি যে তোমার অক্ষ শক্তি জোট জাপান, জার্মান এবং ইটালি ধূলিসাৎ হয়ে গেছে, পতন ঘটেছে। পাশাপাশি অক্ষ শক্তির আক্রমণে ফ্রান্স জার্মানি দখল করে নিয়েছিল, ফ্রান্সের শক্তি দুর্বল হয়েছিল, ফ্রান্স তার উপনিবেশ ভিয়েতনাম ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। এবং আমরা দেখব যে ইংল্যান্ডকে একাধিকবার হিটলারের সেনা আক্রমণ করে
পর্যুদস্ত করে দিয়েছে, অর্থনৈতিক দিক থেকে দুর্বল করে দিয়েছে, সামরিক দিক থেকে ক্ষতি করে দিয়েছে, এটা ইংল্যান্ড কিন্তু দুর্বল হয়ে পড়ে। যার ফলেতে আমাদের ভারত স্বাধীন হয়েছে। হয়তো এই দ্বিতীয় মহাযুদ্ধ না হলে ইংল্যান্ড দুর্বল হতো না, আর ইংল্যান্ড ভারতের নেতাদের ডেকে আইন পাশ করে ভারতের হাতে সার্বভৌম ক্ষমতা তুলে দিত না, বা স্বাধীন রাষ্ট্র ভারতকে তুলে দিত না। যাই হোক, ওয়ার্ল্ড পলিটিক্স একটা এখানে গুরুত্বপূর্ণ, ইন্টারন্যাশনাল সিচুয়েশন একটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয় মহাযুদ্ধের সময়ে আমরা দেখলাম যে জার্মানি, জাপান, ইটালি ধূলিসাৎ হয়ে গেল, অন্যদিকে ইংল্যান্ড দুর্বল হলো, ফ্রান্সের শক্তি দুর্বল হলো, আর সোভিয়েত ইউনিয়নকে হিটলারের বাহিনী আক্রমণ করার ফলে সোভিয়েত ইউনিয়নের ক্ষতি হয়েছিল ঠিকই, কিন্তু সোভিয়েত ইউনিয়ন তা মানে তার মানে বিভিন্ন দেশে তার নেতৃত্বে সমাজতান্ত্রিক আন্দোলনকে সংগঠিত করে সমাজবাদ প্রতিষ্ঠিত করেছিল। এবং সোভিয়েত ইউনিয়ন একটা সুপার পাওয়ার স্টেটে আবির্ভূত হচ্ছে। প্রথমে সুপার পাওয়ার স্টেটে আবির্ভূত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তোমরা এটা লক্ষ্য করবে যে 1945 সালে তোমার পরমাণু বোমা মার্কিন যুক্তরাষ্ট্র আবিষ্কার করে জাপানের উপরে ফেলে, এবং তার ফলে জাপান অর্থাৎ পরাজিত হয়, অর্থাৎ অক্ষ শক্তি জোট জাপান পরাজিত হয়, জার্মানি পরাজিত হয় এবং ইটালি পরাজিত হয়, এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটা পরমাণু ধর রাষ্ট্রে পরিণত হয়। আমরা লক্ষ্য করব যে 1949 সালে আমরা দেখব যে সোভিয়েত ইউনিয়নও কিন্তু পরমাণু বোমা আবিষ্কার করে ফেলেছে। তাহলে সোভিয়েত ইউনিয়ন একটা সুপার পাওয়ার স্টেটে পরিণত হচ্ছে। তবে দেখো, দ্বিতীয় মহাযুদ্ধের পরে বিশ্ব রাজনীতির মোড় কিন্তু পাল্টিয়ে যাচ্ছে। পৃথিবীতে ওই যে একাধিক বিভিন্ন কেন্দ্র থেকে ওয়ার্ল্ড পলিটিক্স পরিচালিত হচ্ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে তোমার মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে পুঁজিবাদী দেশগুলোকে নেতৃত্ব দেওয়া শুরু করলো। দেখো, মার্কিন যুক্তরাষ্ট্র 1823 সালে মনরো নীতি গ্রহণ করে, মার্কিন রাষ্ট্রপতি মনরো নীতি গ্রহণ করে সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা বিশ্ব রাজনীতি থেকে, আন্তর্জাতিক সম্পর্কের থেকে, আন্তর্জাতিক রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখব। কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধের পর মার্কিন রাষ্ট্রপতি সিদ্ধান্ত নিল তোমার যে এখন থেকে আমরা বিশ্ব রাজনীতিতে নিজেকে জড়িয়ে ফেলব। ট্রুম্যান রাষ্ট্রপতি এই সিদ্ধান্তটা নিলেন এবং মার্কিন কংগ্রেসে জানালেন, এবং এটা পাস হয়ে যায়। যুদ্ধে বিধ্বস্ত, অর্থাৎ দ্বিতীয় মহাযুদ্ধে বিধ্বস্ত দেশগুলিকে মার্কিন যুক্তরাষ্ট্র সাহায্য দেবে বলে সিদ্ধান্ত গ্রহণ করে, এবং সোভিয়েত ইউনিয়নের যে সম্প্রসারণ ঘটছে তাকে প্রতিরোধ করতে হবে। তাই এতদিন মার্কিন যুক্তরাষ্ট্র যে বিদেশ নীতির ক্ষেত্রে আইসোলেশন পলিসি গ্রহণ করেছিল সেটা ত্যাগ করে একটা নতুন নীতি গ্রহণ করলো, নিজেকে বিশ্ব রাজনীতির সঙ্গে জড়িয়ে দিল। তাহলে তুমি দেখো, দ্বিতীয় মহাযুদ্ধের পরবর্তীকালে বিশ্ব রাজনীতিতে একটা বিরাট পরিবর্তন। একদিকে সমাজতান্ত্রিক দেশগুলির নেতৃত্ব দিচ্ছে সোভিয়েত রাশিয়া, সুপার পাওয়ার স্টেট, আর একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিবাদী দেশগুলি, পশ্চিমী দেশগুলিকে সহযোগিতা করে এবং নেতৃত্ব দিচ্ছে, এবং পুঁজিবাদী শিবির গড়ে উঠেছে। সোভিয়েত ইউনিয়নকে প্রতিরোধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সামরিক জোট তৈরি করেছে, পশ্চিমী দেশগুলোকে নিয়ে, যুদ্ধে বিধ্বস্ত দেশগুলি নিয়ে সামরিক জোট, ন্যাটো জোট গড়েছে, সেন্টো জোট গড়েছে এবং আনজাস চুক্তি করেছে। অন্যদিকে সোভিয়েত রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা হিসাবে সামরিক জোট গঠন করেছে, ওয়ারশো জোট। তাহলে আমরা দেখছি বিশ্ব রাজনীতি একটা ডাইনামিক পরিবর্তন। আমরা পরবর্তীকালে যে একটা আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ের পরিধি যে ক্রমশ বাড়বে, এটা আমরা পরবর্তীকালে ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিও আমি সংক্ষেপে এইটুকুই আলোচনা করলাম যে আইআর বা আন্তর্জাতিক সম্পর্ক এবং তার সঙ্গে যুক্ত আন্তর্জাতিক রাজনীতি, এটা অত্যন্ত পরিবর্তনশীল, অত্যন্ত জটিল। তার জন্যে সময়ের চেঞ্জের সঙ্গে সঙ্গে এই আইআরের বিষয়ের চেঞ্জ হবে এবং এর সংজ্ঞারও পরিবর্তন আসবে। তাই আমি সংজ্ঞাগুলো পরবর্তীকালে, সংজ্ঞা এবং এর বিষয় এবং এর কনসেপ্ট পরবর্তীকালের ভিডিওতে আমি আলোচনা করব। এই ভিডিওর আলোচনা আমার লেখা থাকবে প্রথম অংশ, আন্তর্জাতিক সম্পর্ক ক্লাস 12 প্রথম অংশ, এই বলে আমার ভিডিওর হেডলাইন থাকবে। তোমরা ভালো করে দেখবে। থ্যাংক ইউ সো মাচ, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে এবং
শেয়ার করবে, লাইক করবে। এই বলে আজকে আলোচনা শেষ করলাম।